আচ্ছা, মহাবিশ্বের কি নিজের কোনো জীবন কাহিনী থাকতে পারে? মানে তারও কি জন্ম, যৌবন, বার্ধক্য এসব আছে? জ্যোতি পদার্থবিদ ফ্রেড অ্যাডামসের মতে উত্তরটা হলো হ্যাঁ, একদম তাই। তো আজ আমরা মহাবিশ্বের সেই বিশাল জীবনীর গভীরে ডুব দেব, একদম তার উত্তপ্ত শুরু থেকে এক হিমশীতল নিঃসঙ্গ শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক এই মহাজাগতিক যাত্রা। কিন্তু সেই শেষটা জানার আগে আমাদের তো একদম শুরুতে ফিরে যেতে হবে, তাই না? কারণ এই মহাজাগতিক নাটকের প্রত্যেকটা পর্ব বুঝতে হলে আমাদের জানতে হবে কোন অদৃশ্য নিয়মগুলো এই বিশাল মঞ্চটাকে চালাচ্ছে। এই যে এত বড় একটা গল্প, এটা কিন্তু বিজ্ঞানের কয়েকটা মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এই ধারণাগুলোই হলো সেই চশমা যা দিয়ে আমরা মহাবিশ্বের অতীত, বর্তমান আর ভবিষ্যতের দিকে তাকাতে পারি। বিজ্ঞানের এই শাখাটার নাম হল কসমোলজি, মানে একে বলতে পারেন মহাবিশ্বের জীবনীকার। এই কসমোলজি সেই ফিল্ড যা আমাদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজে। আমরা কোথা থেকে এলাম আর আমাদের শেষ গন্তব্যই বা কোথায়? ভাবুন তো একবার, এই পুরো মহাবিশ্ব চলছে মাত্র 4টে মৌলিক শক্তির ওপর। অতীতে যা কিছু হয়েছে বা ভবিষ্যতে যা কিছুই হবে, সবকিছুর পেছনেই কিন্তু রয়েছে এরা। যেমন ধরুন, মহাকর্ষ বিশাল গ্যালাক্সিগুলোকে একসঙ্গে ধরে রাখে, আর বাকি 3টে শক্তি পরমাণুর ওই ছোট্ট অদৃশ্য জগতে তাদের খেলা দেখায়। এরাই বলতে গেলে মহাবিশ্বের সবথেকে বড় নিয়ম। আচ্ছা, চলুন তাহলে সময়ের চাকাটা একদম পেছনে ঘুরিয়ে দিই আর ফিরে যাই সেই প্রথম যুগে, মহাবিশ্বের এক উত্তাল আর প্রচণ্ড শক্তিপূর্ণ জন্মের মুহূর্তে। এই যুগকে বলা হয় আদিম যুগ। বিগ ব্যাংয়ে ঠিক পর প্রথম কয়েকটা মিনিট ছিল একটা মহাজাগতিক ঝড়ের মতো। ভাবা যায়, একদম শুরুতে এই 4টে মৌলিক শক্তি একসঙ্গেই ছিল, কিন্তু মহাবিশ্ব যেই না ছড়াতে আর ঠান্ডা হতে শুরু করল, অমনি তারা একে একে আলাদা হয়ে গেল। তারপর তৈরি হলো কোয়ার্কের এক গরম স্যুপ, আর তা থেকেই জন্ম নিল প্রোটন আর নিউট্রন। আর ঠিক তারপরেই মহাবিশ্বের প্রথম পরমাণু মানে হাইড্রোজেন আর হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হলো। আমাদের বাস্তবতার পুরো ভিড়টাই কিন্তু ওই কয়েক মুহূর্তেই তৈরি হয়ে গিয়েছিল। 3,80,000 বছর বিগ ব্যাংয়ের পর। শুনতে তো একটা সংখ্যাই মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটা শুধু একটা সংখ্যা ছিল না, এটা ছিল মহাবিশ্বের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট। কিন্তু কেন এই সময়টা এতখানি গুরুত্বপূর্ণ? কারণ ঠিক এই সময়েই মহাবিশ্ব মানে প্রথমবারের মতো স্বচ্ছ হয়ে ওঠে। এর আগে পর্যন্ত এটা ছিল আলোর জন্য একটা ঘন কুয়াশার মতো, কিছুই দেখা যেত না। কিন্তু 3,80,000 বছর পর মহাবিশ্ব যথেষ্ট ঠান্ডা হয়ে গেল, আর আলো প্রথমবার মুক্তভাবে ছোটার সুযোগ পেল। সেই প্রথম আলোর রেশ, যাকে আমরা আজ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলি, সেটা কিন্তু আমরা আজও দেখতে পাই। ব্যাপারটা অনেকটা মহাবিশ্বের শৈশবের একটা মহাজাগতিক প্রতিধ্বনির মতো। আর এই যে মহাবিশ্ব স্বচ্ছ হয়ে গেল, সেখান থেকেই শুরু হলো আমাদের দ্বিতীয় যুগ, আমাদের নিজেদের যুগ। এই যুগের পরিচয় হল এর আকাশে জ্বলতে থাকা কোটি কোটি তারা, মানে নক্ষত্রের আলো। হ্যাঁ, এই যে এত বড় একটা মহাজাগতিক গল্প, ঠিক তার এই পয়েন্টে রয়েছি আমরা। প্রায় ১৩৮০ কোটি বছরের দীর্ঘ ইতিহাসের এই বর্তমান মুহূর্তটায় আমাদের এই যুগটা মানে স্টেলিফেরাসেরা, এটা আসলে একটা মহোৎসবের মতো, যেখানে সারাক্ষণ নতুন নতুন তারা তৈরি হচ্ছে, গ্যালাক্সিগুলো আকার নিচ্ছে, আর জটিল সব কিছুর জন্ম হচ্ছে। এই যুগেই প্রাণের বিকাশের জন্য একটা সঠিক পরিবেশ তৈরি হয়েছে। মহাবিশ্বের দীর্ঘ ইতিহাসে সম্ভবত এটাই সবথেকে উজ্জ্বল আর ঘটনাবহুল সময়। কিন্তু আতশবাজির খেলা তো আর সারা জীবন চলে না, তাই না? চলুন এবার একটা লম্বা লাফ দিই বহু দূরের ভবিষ্যতে, যখন মহাবিশ্বের এই ঝলমলে আলো নিভতে শুরু করবে। এই যুগটাকে বলা হয় ডিজেনারেট যুগ, বা বলতে পারেন দীর্ঘ গোধূলির যুগ। আমাদের যুগ আর পরের যুগের মধ্যে সবথেকে বড় পার্থক্যটা কি জানেন? নক্ষত্র তৈরির যে কারখানাগুলো আছে, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। মহাবিশ্বে আর নতুন করে কোনো তারা জন্মাবে না। রাতের আকাশটা ধীরে ধীরে শান্ত হয়ে আসবে, আর যেটুকু আলো দেখা যাবে তা আসবে শুধু মরে যাওয়া তারাগুলোর নিভু নিভু অঙ্গার থেকে। আর এখন আমরা যাচ্ছি সময়ের এমন এক প্রান্তে যা কল্পনা করাও কঠিন, মহাবিশ্বের গল্পের একদম শেষ দুটো অধ্যায়। তো ডিজেনারেট যুগের পরে কিভাবে? তখন আসবে ব্ল্যাক হোল যুগ। ভাবুন তো, তখন মহাবিশ্বের শেষ দানব হিসাবে টিকে থাকবে শুধু বিশাল বিশাল ব্ল্যাক হোলগুলো, কিন্তু তারাও চিরকাল থাকবে না। হকিং রেডিয়েশনের মাধ্যমে ট্রিলিয়নের পর ট্রিলিয়ন বছর ধরে তারা ফিসফিস করে শক্তি ছাড়তে ছাড়তে একসময় ধীরে ধীরে উবে যাবে। এবং তারপর সব শেষে আসবে অন্ধকার যুগ। এটাই মহাবিশ্বের ফাইনাল ডেস্টিনেশন, এক বিশাল বরফ শীতল, নিস্তব্ধ আর প্রায় শূন্য একটা জায়গা, যেটা অনন্তকাল ধরে শুধু প্রসারিতই হতে থাকবে।
এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ফোটন আর কণা ছাড়া আর কিছুই থাকবে না। এই পুরো যাত্রাটা শেষে আমাদের সামনে একটা খুব বড় আর সত্যি বলতে বেশ অস্বস্তিকর একটা প্রশ্ন এসে দাঁড়ায়। যদি মহাবিশ্বের শেষ পরিণতি হয় এক অনন্ত শীতল অন্ধকার, তাহলে এই যে এত তারা, এত গ্রহ আর এই যে জীবন, এই ক্ষণিকের আলোর ঝলকানির মানেটা কি ছিল? এই বিশাল মহাজাগতিক নাটকের শেষে যখন পর্দা নেমে আসবে, তখন এর অর্থটা ঠিক কী দাঁড়াবে?